আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম পারফেক্ট বিরিয়ানির রেসিপি। আজকের এই বিরিয়ানির রেসিপিটা একদম পারফেক্ট ভাবে দেখাবো। আর মশলাগুলোও একদম সঠিক পরিমাপটা দেখাবো। যেই পরিমাপটা দিলে আমার এই বিরিয়ানির মতো অনেক মজাদার হবে। আর এই বিরিয়ানিটা কিন্তু একদম রেস্টুরেন্টের বিরিয়ানির মতো সুস্বাদু হয় আমি যেভাবে রান্না করি। তো আমার এই রেসিপিটা প্লিজ আপনারা স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আসলে কিভাবে আমি রান্না করলাম। তো প্রথমে আমি এখানে নিয়েছি দেখুন ১.৫ চা চামচ পরিমাণ এই জয়ত্রী, তারপরে এই যে শাহি জিরা ১.৫ চা চামচ, পোস্তা দানা ১.৫ চা চামচ, গোলমরিচ ১.৫ চা চামচ আর একটুখানি জয়ফল ৪ ভাগের ১ ভাগ হবে। আর এখানে নিয়েছি ১ মুঠো নরমাল বাদাম আর ৫টা করে এই যে কাজু বাদাম আর হলো এই যে মানদেল্লা এই বাদামটা। তো এই বাদামগুলো নিয়েছি, এগুলো আমি পাটায় বেটে নিব সবকিছু এই মশলাগুলো সহকারে। আর এটা আর দেখালাম না, এটা তো আপনাদের মুখে বলে দিলাম আর কি। আর এখন আমি এই যে প্যানটাকে বসিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এগুলোকে ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিলেই হবে, বেশি লাল লাল করতে হবে না। আর দিয়ে দিচ্ছি ৩ চা চামচ আদা রসুন বাটা। আর আজকে কিন্তু আমি ১ কেজি চাউলের বিরিয়ানি রান্না করব, আর সেই সাথে দিয়েছি সোয়া কেজি গরুর গোশত। তো এইগুলো দিয়ে আমি এই পরিমাপে রান্না করেছি, আর সেটার মেজারমেন্টটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এই আদা রসুনটাকে ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া। তো ধনিয়া গুঁড়াটা আমি ২ চামচ দিয়ে দিচ্ছি। একটু সামান্য কম দিয়েছি আরকি ২ চামচের থেকে। তো ২ চামচ দিলেও কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিলাম ১ চা চামচ। তো এখন এগুলোকে দিয়ে এর সাথে দিয়ে দিব একটুখানি লবণ, ১ চা চামচ লবণ দিয়ে জাস্ট মসলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমরা এই যে মসলাটাকে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম, নয়তোবা পুড়ে যেতে পারে। এই আগে থেকে আদা রসুনগুলোকে ভেজে নিয়েছিলাম। আর এই যে দেখুন, আগে যে বিরিয়ানির মসলাগুলো দেখালাম সেগুলোকে আমি বেটে নিয়েছি। এখন এই যে বাদামটা আমি পরে দিব, কারণ বাদামটা আগে দিলে পোড়া লেগে যেতে চায় পাত্রর মধ্যে, বারবার খালি লেগে যায়, সেজন্য এখন দিলাম না। মসলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি গোশগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই গোশগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। গোশগুলোকে কেটে নেওয়া হয়েছে, তারপরে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে গোশগুলো দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব সব মসলার সাথে। তারপরে ঢেকে দিয়ে ৫ মিনিট রান্না করব, যাতে করে একটুখানি পানি উঠে আসে। পানিটা যখন চলে আসবে তখন আমি এই বাদামগুলো দিব। আগে যদি দিতে যেতাম তাহলে মানে বারবার লেগে যাওয়ার চান্স থাকে, সেজন্য বাদামটা দিলে মানে পরে দিলেই ভালো হয়, সেজন্য আমি আজকে পরে দিয়ে দিলাম। মাঝে মাঝে খেয়াল করে দেখেছি বাদামটা আগে দিলে এরকম আর কি প্রবলেম হয়। আর এখানে কিছুটা তেজপাতা, দারচিনি, লং, এলাচ এগুলো দিয়ে দিলাম পরিমাণ বুঝে অল্প অল্প করে। অনেক বেশি দেওয়ার দরকার নেই, এইগুলোতেই কিন্তু পারফেক্ট হয়, অনেক বেশি লাগে না। তো এখন এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এগুলোকে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ। রান্না করে নেওয়ার পরে যখন দেখবো যে এগুলো থেকে আরো কিছুটা পানি বের হয়েছে, তখন আমরা এর সাথে দিয়ে দিব টক দই। মানে একটুখানি রান্না করে নিব আর কি ১০ থেকে ১৫ মিনিটের মতো। তারপরে দিয়ে দিব টক দইটা। এই টক দইটা দিলে কিন্তু তাড়াতাড়ি গোশগুলো সিদ্ধ হয়ে যায়, এবং এই যে জয়ফলটা যে দিয়েছি সামান্য একটুখানি, এই জয়ফলটাতেও কিন্তু গোশ সিদ্ধ হয় তাড়াতাড়ি। তো এগুলো তো দিতেই হবে বিরিয়ানির মধ্যে। আর যাদের কাছে এরকম টক দই না থাকবে তারা কিন্তু ১৫০ ml দুধের মধ্যে লেবুর রস চিপড়িয়েও দিতে পারবেন। তো এই যে আমরা টক দই দেওয়ার পরে কিন্তু অনেকগুলো পানি বেরিয়ে গিয়েছে। তো এই পানিটাকে আমরা মানে ৩০ মিনিটের মতো মিডিয়াম হিটে আস্তে আস্তে রান্না করে নিয়েছি। আস্তে আস্তে রান্না করতে করতে যখন এরকম পানিগুলো সব শুকিয়ে গেছে আর এরকম তেলটা ছেড়ে দিয়েছে, তখনই বোঝা যাবে যে আমাদের গোশটা সম্পূর্ণ রান্না করা হয়ে গেছে।
তো গোস রান্না করা হয়ে গেছে, এখন এটাকে আমরা ঢেকে রেখে দিব একটা সাইডে। আর এই তো এই পাত্রের মধ্যে এখন আমি ঘি দিয়ে দিলাম। ঘিটাকে আগে থেকে গলিয়ে নিয়েছি, তারপরে এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। তো ঘিটা এখন গরম হয়েছে। আর এই যে দেখুন বাসমতি পোলাওয়ের চাল, এটা আমি ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম। 1 কেজি চাল আছে এখানে। তো চালটাকে আমি অন্য পাত্রে ভেজে নিব, কারণ হলো সরাসরি এই চালটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই যে বিরিয়ানি কখনোই ঝরঝরা হবে না। ঝরঝরা বিরিয়ানি যদি রান্না করতে চান তাহলে কিন্তু ঘি দিয়ে অবশ্যই এভাবে ভেজে নিতে হবে। তবে যারা বেশি ঘি খেতে চান না তারা কিন্তু অর্ধেক ঘি আর অর্ধেক চিনি মানে সরি তেল দিতে পারেন। তো তেলটাকে দিয়ে তারপরে এটাকে ভাজবো। যে আমরা যখন ভাজবেন তখন দেখবেন যে চালগুলো তেল দিয়ে ভিজেছে কিনা। মানে তেল বা ঘি যেটাই দেন এরকম দিয়ে ভালো করে ভিজাতে হবে। তারপরে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে। আর এখানে আমি দিয়ে দিলাম 1.5 লিটার পরিমাণ পানি। তো পানিটা আমি বুঝে শুনে দিব। পানি আমি একটা চুলার মধ্যে প্রথমেই গরম করে নিয়েছি। সেখান থেকে আমি দিব পানি প্রথমেই 1 চামচে আমি যতটুকু চাল ততটুকু পানি দেই না, একটুখানি কম দেই, সামান্য 1 কাপ পরিমাণ কম দেই আর কি। তো আমি আর কি এখানে মেপে দেইনি, আমার তো সবসময় রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গিয়েছে। তবে আপনারা যারা নতুন রাঁধুনি তারা কিন্তু 1 কেজি চাউলের জন্য 2 লিটার পানি দিবেন, তবে 1 কাপ কম দিয়ে বাকিটা দিয়ে দিবেন। ওই 1 কাপ গরম করে রেখে দিবেন সাইডে। যখন দেখবেন যে রান্নাটা হয়ে এসেছে তখন যদি লাগে তখন আবার দিতে পারবেন। প্রথমেই যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু ঝরঝরা নাও হতে পারে, আবার অনেক সময় চাউল পুরানো থাকলে পানিটা লাগে। আর যদি নতুন থাকে তাহলে কিন্তু পানি লাগে না, তখন কিন্তু বেশি পানি পড়ে গেলে নষ্ট হয়ে যায়, এটাই প্রবলেম। তো আমি কিন্তু মাঝে মাঝে লবণটা চেক করে নিচ্ছি এই পর্যায়ে, এখনই নিতে হবে চেক করে। আর এটা হচ্ছে সবার শেষে দিয়ে দিলাম 1 চা চামচ টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্টটা কিন্তু অবশ্যই দিতে হবে রেস্টুরেন্টের মতো যদি টেস্ট পেতে চান। আর এখন এই যে হয়ে এসেছে, প্রায় অর্ধেকটা ফুটে এসেছে, এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। কাঁচামরিচগুলো আমি এভাবে আনামি দিয়েছি, 2টা খালি ফাটিয়ে দিয়েছি যাতে করে ঝাল না হয়। বিরিয়ানি কিন্তু বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না, হালকা হালকা ঝাল হলেই ভালো লাগে খেতে। আর আমার বাচ্চারা অবশ্য ঝাল খেতেও পারবে না, ওদের জন্য আমার ঝাল দেওয়া উচিত না। সেজন্য আমি অনেক ঝাল কম দিয়েই রান্না করি সবকিছু। আর দিয়ে দিলাম একটা গাজর গ্রেট করে, যাতে দেখতে সুন্দর লাগে। এটা অপশনাল সম্পূর্ণ, না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে লবণ তারপরে টেস্টিং সল্ট এগুলো মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমরা আবার ঢেকে দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিব কিছুক্ষণের জন্য। তো একটু পর পর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। আর চুলার জাল কিন্তু এই অবস্থাতে লো করে রাখতে হবে। এখন যেহেতু এরকম হয়ে এসেছে, এখন মিডিয়ামও রাখা যাবে না, হাই হিটও রাখা যাবে না। এরকম করে নেড়ে চেড়ে এখনই কিন্তু আরেকবার লবণটা চেক করে নিতে হবে। লবণটা যদি পারফেক্ট হয় তাহলেই কিন্তু খেতে বেশি মজা লাগবে। আর লবণ যদি ঠিক না হয় তাহলে যত ভালো করেই রান্না করি না কেন কোনো কিছুই কিন্তু মজা লাগবে না। তো আমার এখানে টোটালে 4 চামচ লবণ লেগেছিল আর 1 চামচ টেস্টিং সল্ট 1 কেজি চাউলের জন্য লেগেছে। তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। তো আমি আমার পরিমাপটা বলে দিলাম। এখন এগুলো এই যে আমি একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি। এখনো কিন্তু ফোটেনি, হালকা একটু বাকি আছে, আমি একটু চেক করে নিব আর কি। এখনো ফোটেনি, তো আমি আরো 10 মিনিটের জন্য দমে দিয়ে দিব এটাকে এখন আর নাড়াচাড়া করব না, চুলার হিটটাকে লো করে রেখে দিব। আর যারা নাকি বাংলাদেশে গ্যাসের চুলায় রান্না করেন তারা কিন্তু এই যে চুলার এই পাত্রর নিচে অবশ্যই একটা মোটা তাওয়া দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর পোড়া লাগবে না। তো তাওয়াটা আগেই দিয়ে দিবেন, হাই হিট করে গরম করে রেখে দিবেন। তারপরে 15 মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছিলাম। দেখুন একদম পারফেক্ট আর ঝরঝরে বিরিয়ানি হয়ে গেল। আর এখানে আমি একটা কথা বলে রাখি, আমি এখানে একটু কেওড়া জল দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। আমার ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। আপনারাও কিন্তু অবশ্যই রেস্টুরেন্টের মতো স্মেল পেতে চাইলে একটুখানি কেওড়া জল দিয়ে দিবেন, 1 মুখা অথবা 2 মুখা, এর বেশি না।
তো এই যে দেখুন কত সুন্দর পারফেক্ট আর ঝরঝরে বিরিয়ানি হয়ে গেল আমার। এই বিরিয়ানিটা খেতে অসম্ভব মজাদার হয়। আমি যেভাবে রান্না করেছি, আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি এই বিরিয়ানি। তো আমার এই বিরিয়ানির রেসিপি আজকে কার কার কাছে ভালো লেগেছে, যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল আপুরা আমার সাথে প্রতিদিন আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।